বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়েই শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। নমস্কার, ম্যাটিক্স কৃষি পাঠশালায় সকলকে স্বাগত। আজকের বিষয় পিএম প্রণাম, হাউ ইট ওয়ার্কস। পিএম প্রণাম স্কিম কিভাবে কার্যকরী বা কিভাবে কাজ করে সেই নিয়েই আজকের এই আলোচনা। আজকের আলোচনায় আমাদের গেস্ট হিসেবে থাকছেন শ্রী দেবাশিস মাইতি। কৃষিপ্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষিক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা পিএম প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। পিএম প্রণাম প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। পিএম প্রণাম, এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ CCEA 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে পিএম প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। পিএম প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি পিএম প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। পিএম প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টির নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন
এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক। এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল পিএম প্রণাম প্রকল্প এবং কৃষিতে ড্রোনের ব্যবহারকে উন্নীত করার প্রচেষ্টা করা। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার্স, সার কোম্পানি, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসার সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের একত্রিত করেছে। VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে ন্যানো সার এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ড্রোনের ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শিত হয়েছে। এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য। উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষি ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং টেকসই চাষ পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। নমস্কার বন্ধু, শুনছেন 90.8 FM প্রচার তরঙ্গে বেতার বিদ্যাসাগর। আপনি শুনছেন ম্যাটিক্স কৃষি পাঠশালা। আজ শুনবেন হাউ পিএম প্রণাম ওয়ার্কস, অর্থাৎ কিভাবে পিএম প্রণাম কাজ করছে। সঙ্গে রয়েছে আমি আরজে মনিদীপা। আর এই মুহূর্তে বেতারের স্টুডিওতে আমি পেয়ে গিয়েছি শ্রী দেবাশিস মাইতি মহাশয়কে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, অ্যাডমিন, সয়েল কনজারভেশন রিসার্চ স্টেশন, আবাস, মেদিনীপুর। নমস্কার স্যার। নমস্কার। পিএম প্রণাম নিয়ে অনেক কথা হয়েছে, আজ আমরা কথা বলবো পিএম প্রণাম কীভাবে কাজ করছে। প্রথম প্রশ্ন যেটা রাখছি,
এটি একেবারে নতুন স্কিম, নতুন ধারণা। কিভাবে পিএম প্রণাম কাজ করছে বা করবে? পিএম প্রণাম ধারণাটা কাজ করবে, এর দুটো দিক আমরা যদি ভাবি। একটা হচ্ছে যে প্রমোশন করব আমরা ব্যালেন্স বা সাস্টেনেবল ফার্টিলাইজার অ্যাপ্লিকেশান, সাস্টেনেবল এগ্রিকালচার ডেভেলপমেন্ট, আর ধীরে ধীরে আমরা সার উৎপাদনের ক্ষেত্রে বাইরে থেকে সারকে আমদানির ক্ষেত্রে আমরা নির্ভরতা কমাবো। সেক্ষেত্রে আমাদের সরকার সাবসিডি যেগুলো দিতে হচ্ছে, সেই সাবসিডিগুলোকে আমরা ধীরে ধীরে কমাবো, নিজেরা আমরা সার উৎপাদন করব, ইম্পোর্টটা কমাবো। আর সাইড বাই সাইড আমরা যেমন সারটা নিজেরা কিছু জৈব সার, নিজেরা আমরা রাসায়নিক সারের যে অল্টারনেটিভ কিছু সেগুলোকে আমরা তৈরি করব। এবং এটা করতে গেলে এটা তো একটা উপাদানের দিক গেল, কিন্তু এটা একটা মূল জিনিস থাকবে যে এর অ্যাওয়ারনেস ব্যাপারটা থাকবে। উপাদানগুলো শুধু তৈরি করলেও হবে না, উপাদানগুলো মার্কেটে নিয়ে আসলে হবে না, যতক্ষণ না আমরা যারা এন্ড ইউজার, যারা ব্যবহার করছি আমরা, তারা যতক্ষণ না আমরা সচেতন হচ্ছি, বিষয়ে অ্যাওয়ার হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা এগুলোকে ব্যবহার করতে পারবো না। তাহলে এটা নিয়ে সরকারি যে চিন্তা, সরকার এটাকে একটা মাস অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করতে চাইছে। মাস অ্যাওয়ারনেস ক্যাম্পেনিংটা আমরা সরকারিভাবে করতে পারছি, হচ্ছে, বেসরকারিভাবেও হবে, এবং আবার ব্যক্তিগত স্তরেও আমাদেরকে করতে হবে এটা। আচ্ছা, তাহলে এই প্রকল্পের বাস্তব রূপায়ণে সরকার কি করতে চাইছে বা সরকারের ভূমিকা কতখানি? সরকারের ভূমিকা যেটা, সেটা হচ্ছে যে সরকার ইনফ্রাস্ট্রাকচার দেবে আমাদেরকে, সরকার আমাদেরকে ল্যাব তৈরি করার জন্য ফান্ড দেবে, অ্যাওয়ারনেস করার জন্য আমাদেরকে ফান্ড দেবে, আমরা মিটিং করব, লোককে জানাবো, এগুলো করব। বা আমাদের যে রিসার্চ স্টেশনগুলো আছে সেগুলোতে মডেল এক্সপেরিমেন্ট ট্রায়াল করা হবে, সেই সব ট্রায়াল করে আমাদেরকে কৃষকের কনফিডেন্স ডেভেলপ করাতে হবে। আবার সরাসরি আমরা কৃষকের জমিতে গিয়েও কিন্তু এগুলোকে আমরা করার জন্য ফ্রন্টলাইন ডেমনস্ট্রেশন যাকে বলে আমরা, সেগুলো আমরা করছি। কৃষকের জমিতে গিয়ে সরাসরি আমরা হাতে নাতে করে দেখিয়ে দিচ্ছি যে এটা করলে এই জিনিস দাঁড়াচ্ছে। এছাড়া সরকার আর একটা যেটা করছে যে বিভিন্ন রকম টাউন কম্পোস্ট, সেই টাউন কম্পোস্টগুলোকে ক্যারি করে কৃষকের জমিতে নিয়ে আসার জন্য একটা সাবসিডি দিচ্ছে। যে সমস্ত এলাকাতে অনেক গরু মানে চাষ হয়, গোবর তৈরি হয়, সেই গোবরগুলোকে যাতে মাঠে প্রয়োগ করা হয় বা গোবর গ্যাস প্ল্যান্ট করা হয়, গোবর গ্যাস প্ল্যান্ট করা হয়ে সেখান থেকে যে তার স্লারিগুলো থাকে সেগুলো কিন্তু একটা ভালো মানে সার, সেইগুলো যাতে এখানে ওখানে পড়ে নষ্ট না হয় সেটা ব্যবস্থা করা হয়েছে। আর একটা হচ্ছে যে ওয়েস্ট টু এনার্জি, মানে আমরা যে সমস্ত জিনিসগুলোকে ফেলে দিচ্ছি, ওয়েস্ট প্রোডাক্ট করছি, সেখান থেকে আমরা কিন্তু কী করে এনার্জিতে কনভার্ট করতে পারি সেইগুলোও কিন্তু ভাবা হচ্ছে। আবার ভিলেজ লেভেলে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যেগুলো গ্রামে, তার মানে আমাদের প্রকৃতিটাকে সুন্দর করতে গেলে সব দিক দিয়ে আমাদের চিন্তাভাবনাটাকে এমন করা দরকার, আমরা যেটাকে ভাবছি যে বর্জ্য পদার্থ মানে খারাপ জিনিস, নষ্ট হওয়া জিনিস, সেই রকম কিছু নেই অ্যাকচুয়ালি। ওটাকে আমরা কিন্তু অ্যাটিটিউড চেঞ্জ করলে ওটাকে কাজে লাগিয়ে দিতে পারি। যেমন আমরা টাউন কম্পোস্ট বা যে ওয়েস্টেজগুলো যেগুলো এখন সংগ্রহ করে নিয়ে গিয়ে ধাপার মাঠে ফেলে দেওয়া হচ্ছে, তো এবারে সেইগুলোকে যদি একটু সেপারেশন করার চেষ্টা করা হচ্ছে, সেপারেশন করে যদি প্লাস্টিকটাকে আলাদা করে দেওয়া হয়, প্লাস্টিকটা আলাদা করে দিলে যেগুলো ডিকম্পোজেবল যেগুলো আমার পদার্থগুলো আছে সেগুলো সরাসরি গিয়ে আমরা ডিকম্পোজ করতে পারছি। এইভাবে আমাদের কিন্তু মানে কাজটা হবে সরকারিগতভাবে। আমরা সরকারের ভূমিকা নিয়ে তো জানলাম, কিন্তু এক্ষেত্রে এনজিওদের কি ভূমিকা থাকছে বা কতখানি তা? সত্যি কথা বলতে কি, সরকার যে কাজটা করতে চাইছি আমরা সরকারি যে ইনফ্রাস্ট্রাকচারের মধ্য দিয়ে, তার মানে একটা ভালো যে অ্যাওয়ারনেস প্রোগ্রামের কাজটা বা সরাসরি কনফিডেন্স বিল্ড আপের কাজটা কিন্তু বেসরকারিভাবে এনজিওদের মধ্য দিয়ে হয়ে থাকে। কারণ এনজিওরা একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করে, সেক্ষেত্রে তাদের কাজকর্মের ফলটা আরও তাদের মানে মনিটরিংটা অনেক ভালো হয়। আমাদের সরকারিভাবে মনিটরিংটা কি হয়, ম্যান পাওয়ার তো এত নেই, কমে যাচ্ছে, ফলে মনিটরিংটা তো ভালো হয় না। এনজিওর মাধ্যমে দিয়ে কিন্তু মনিটরিংটা ভালো হয়, ফলে তারাও কিন্তু এই একই লক্ষ্যে কাজ করে চলেছে এবং তারা ভালো ফল পাচ্ছে। আচ্ছা, এনজিও হোক বা সরকারি হোক, তারা হয়তো কিছুটা অ্যাওয়ারনেস তৈরি করতে পেরেছে, কিন্তু মূল কৃষক বন্ধু অর্থাৎ কৃষক, তো সেই দিক থেকে কৃষকদের কি ভূমিকা থাকছে ব্যক্তিগতভাবে? কৃষকই অবশেষে গিয়ে দাঁড়াবে কৃষকের কাছে,
কিন্তু এই আইডিয়াটা যে মাদার আর্থকে সুন্দর করে গড়ে তোলা, তার জন্য মাটিকে ঠিক রাখা, এক্ষেত্রে কৃষক তো অবশ্যই কাজ করবে। তো ব্যক্তিগতভাবে কিন্তু অনেকেই এটা করছে, মানে সে যদি কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকে তাহলে সে তো করছে। এরকম আমি অনেককেই জানি যারা ব্যক্তিগতভাবে কৃষিকাজের সঙ্গে যুক্ত থেকে করছে। আবার ব্যক্তিগতভাবে সে নিজে এটাকে এমনভাবে দেখছে যে সে কিছু গাছ লাগাচ্ছে, বা যে বাড়ি যে হাউসহোল্ড যে ওয়েস্টগুলো, মানে ওয়েস্ট অ্যাকচুয়ালি নয়, হাউসহোল্ড যে ব্যবহারের যে সবজির খোসা, প্রতিদিনের ব্যবহারের যে জিনিসগুলো, হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি ওয়েস্ট শব্দটা বলে বলে আমাদের মধ্যে এমন হয়ে গেছে যে না, ওয়েস্ট মানে খারাপ, ওয়েস্ট মানে খারাপ, এটা নয়। অ্যাকচুয়ালি ওটা আমাদের একটা সম্পদ। এই যে ওয়েস্ট টু এনার্জি, মানে একটা এনার্জিটা সম্পদ একটা। আমরা যদি আমরা ওইগুলোকে যে সবজির খোসা ব্যবহার করতে পারি, সবজির খোসা, তাহলে আমাদের জাস্ট আমি যদি ভাবি যে আমাদের একটা ছোট্ট ফ্যামিলির মধ্যে আমার যে প্রতিদিনের যে সবজির খোসা, এবং আমরা বাজার থেকে অনেক সময় যে প্লাস্টিক নিয়ে আসছি, তাহলে সেই প্লাস্টিকটাকে আমি যদি আলাদা করে দিই, আমি সবজির খোসার যে অংশগুলোর সঙ্গে মেলালাম না, এবং সবজির খোসার অংশগুলো যদি আমি একটা টবে গাছ লাগাই, ধরলাম আমি একটা শহরে থাকি, আমার জায়গা নেই, তো আমি টবে একটা গাছ রাখতেই পারি এইটুকু ছোটো জায়গা করে। তো আমি সেই টবের গাছটাতে যে মাটিটা আছে সেখানে আমি ওই সবজির খোসাগুলোকে এনি হাউ ওকে ডিকম্পোজ করিয়ে আমি সেখান থেকে যদি সয়েলটাকে করতে পারি, এনরিচ করার চেষ্টা করি, এইটা হচ্ছে আমাদের অ্যাপ্রোচ হওয়া উচিত। মানে আমরা সব সময় তো প্রকৃতি থেকে নিচ্ছি, তাহলে আমি প্রকৃতিকে কি ফেরত দিচ্ছি? এটাই হচ্ছে গিয়ে এই পিএম প্রণামের যে মেন স্পিরিট, সেটি হচ্ছে এখানেই নিহিত আছে যে আমরা সব সময় কিন্তু প্রকৃতি নিচ্ছি। সে আমরা বাতাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, আমরা আলো নিচ্ছি সূর্যের থেকে, তো আমরা খাদ্য নিচ্ছি মূলত, তাহলে খাদ্য জল সবই নিচ্ছি। তাহলে আমি জল, বাতাস আর সূর্যের আলো পাচ্ছি, সেটা ছেড়ে দিলাম, কিন্তু মাটি থেকে যে আমরা খাদ্যটা নিচ্ছি, গাছের মধ্য দিয়ে ফল খাচ্ছি, সবজি খাচ্ছি, তাহলে সেইটার যে খোসাটাকে আমি যদি ঠিক করে মাটিতে ফেরত দিতে পারি, তাহলেই কিন্তু ব্যক্তিগতভাবে আমরা অনেক কাজ করতে পারি। এই মানসিকতাটা আমাদের প্রত্যেকটা মানুষেরই গড়ে তোলে, শুধু কৃষক করবে তা নয়। কিন্তু পিএম প্রণামের মধ্য দিয়ে অ্যাড্রেস করা হচ্ছে কৃষিকাজকে, কারণ রিয়েল চেঞ্জ আনতে গেলে কৃষিকাজ একটা বড় জায়গা, রাইট? কিন্তু আমি বলবো যে রিয়েল চেঞ্জ কিন্তু আনতে গেলে প্রত্যেককেই সচেতন হতে হবে। আমি যদি ভাবি যে কৃষকই করবে শুধু তার কৃষিকাজটা, অবশ্যই করবে, কিন্তু আমি যদি ইন এনি স্ফেয়ার অফ লাইফ, আমি যেখানেই আছি, যে কোনো কাজ করি না কেন, আমি তো ব্যতিক্রম নই, আমি তো কিন্তু খাওয়ার অংশগ্রহণ করছি অবশ্যই। তাহলে এবার আমি যদি সবসময় মার্কেট থেকে খাবার কিনে খাই তাহলে আলাদা কথা, কিন্তু আমার যদি লক্ষ্য থাকে যে আমি কিন্তু মাটিকে কিছু ফেরত দেবো, এখানে এরকম একটা মানে মানে ইমোশান কাজ করছে এই স্কিমের মধ্যে, যে মাটি আমার মা, তো আমি মাটিকে কিছু ফেরত দেবো। তাহলে মাটিকে, আমি কৃষক নই, আমি কীভাবে ফেরত দেবো? আমি যদি একটা ফল কিনে খাই, আমি ফল কিনে খেয়ে সেটাকে পলিথিনের মধ্যে ঢুকিয়ে রাখলাম, আমি পলিথিন শুদ্ধ ওটাকে ফেলে দিলাম, তাহলে এইটা কি হলো? পলিথিনটা থাকার ফলে কিন্তু ওই সবজির খোসাগুলো কিন্তু মাটির সংস্পর্শে আসতে পারলো না। পিএম প্রণামে যেটা হচ্ছে যে ব্যক্তিগতভাবে কি করতে পারি, আমি সেই প্রসঙ্গে এটা বলতে চাইছি। মানে ব্যক্তিগতভাবে আমরা এটা করতে পারি, আমরা সবসময় যদি নিজে কি করতে পারি সেটাকে যদি মানে বাদ দিয়ে যাই, তাহলে কিন্তু কোনো কাজ ভালোভাবে হবে। আমি ওই উদ্দেশ্য নিয়ে বলছি, মানে আমি কি করতে পারি, আমি সবজির খোসা, আমি একটা ফল খাওয়ার পরে ওটাকে পলিথিনের মধ্যে না ঢুকিয়ে পলিথিনের মধ্যে রাখলাম, আমি যখন ফেললাম আমার অ্যাটিটিউড থাকবে আমি পলিথিন থেকে বাইরে বের করে ফেলে দিলাম মাটিতে, আর পলিথিনটাকে আলাদা করে দিলাম। কারণ এই যে মাদার আর্থ যে সিক হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, তার যে পলিউশন হচ্ছে, সেটা কিন্তু এগ্রিকালচারের যে ভূমিকা আছে, এগ্রিকালচার অ্যাক্টিভিটির যে ভূমিকা আছে, নো ডাউট, কিন্তু সেটাকেও আমরা মিনিমাইজ করতে পারি আমরা যদি ব্যক্তিগত উদ্যোগে আমাদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা আনতে পারি যে আমি মাটিকে কিছু ফেরত দেবো। আচ্ছা, সেইটাই বলা। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা তো সরকার, এনজিও, ব্যক্তিগতভাবে ভূমিকা আমরা দেখলাম, তো সরকার, এনজিও, ব্যক্তিগতভাবে যখন কোনো কাজ করা হবে এই তিনজনের মিলিত প্রচেষ্টায়, তো সেই কাজটা তো আরও বেশি ফলদায়ক হবে। তো সেই কাজ কি হচ্ছে নাকি? এই জায়গাটা তো আমাদের একটা গ্যাপ থেকে গেছে, কারণ হচ্ছে যে আমরা সবসময় তাকিয়ে আছি সরকার কবে করবে, আমরা তাকিয়ে থাকি এনজিও যদি কেউ এসে হেল্প করে, কারণ আমার নিজের করণীয় কাজটা আমি কি এর মধ্যে বের করতে পারি যদি সে বেটার হয়। সেক্ষেত্রে কিন্তু দেখুন সরকারের মধ্যেও সেই এক একটা ব্যক্তি জড়িয়ে আছে,
এনজিও কিন্তু সে এক একটা ব্যক্তি নিয়েই তো এনজিও, একটা ব্যক্তি নিয়েই সরকার। তো এইটার মধ্য দিয়ে এই অ্যাওয়ারনেসটা যেটা পিএম প্রোগ্রামে চাওয়া হচ্ছে, যে অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট, সেই অ্যাওয়ারনেসটা আমি যদি ভাবি যে আমি নিজে অ্যাওয়ার না হয়ে আমি কৃষককে অ্যাওয়ার করব, তাহলে সেটা কতটা হতে পারে? হ্যাঁ, আমার কথাটা এটাই যে আমি যদি নিজে অ্যাওয়ার না হই যে আমার মাদার আর্থকে, আমার সয়েলকে আমাকে বাঁচাতে হবে, তাহলে আমি ইন এনি স্টেশন অফ লাইফ আমি চাইছি যে কৃষক ইমপ্রুভ করুক। যিনি পলিসি মেকার, যিনি সরকার চালাচ্ছেন, তিনি স্কিম তৈরি করলেন, কিন্তু তিনি তো একজন ব্যক্তি, তিনি তো একজন বাড়িতে থাকেন। আমি সেই জায়গাটা অ্যাড্রেস করতে চাই যে তিনি যেন ফিল করেন যে তারও দায়িত্ব আছে, যে সে যে মাটিটায় থাকেন সেই মাটিকে কিছু ফেরত দেওয়া, এবং তার সেই যে এনভায়রনমেন্টে থাকেন সেই এনভায়রনমেন্টটাকে পলিউশন ফ্রি করা, প্লাস্টিক ফ্রি করা। এই জায়গাটা কিন্তু আমাদের ঘাটতি আছে, কিন্তু এই জায়গাটা না আমি অ্যাড্রেস করতে পারলে তো প্রকৃতপক্ষে ইমপ্রুভমেন্টটা হবে না। আচ্ছা, এত বড় স্কিম পুরোটাই জুড়ে আছে মাদার আর্থকে ঠিক রাখার জন্য। তো ইন্ডিভিজুয়ালি অর্থাৎ ব্যক্তিগতভাবে এটি কতটা কার্যকরী? তো যদি বড় প্রবলেমটাকে আমি ফিল করি, তাহলে আমি যদি আমি চিন্তা করছি, আমি একাই চিন্তা করছি, আমার কাছে কেউ নেই, তাহলে আমি তো সত্যি অসহায় ফিল করব। কারণ এত বড় প্রবলেম, এত বড় সমস্যা আমি একা কী করে করব, এটা তো আমি ফিল করব। কিন্তু এই সচেতনতাটা, এই অ্যাওয়ারনেসটা তো একাকেই করতে হবে, প্রথমে তো একাকেই করতে হবে। সরকারের মধ্যে একা কেউ করেনি আমরা মনে করছি, কিন্তু একা একা বসে তো ভেবেছে তারা, 5 জন, একজন কেউ ভেবেছে, একটা ক্যাবিনেট মিটিং হয়েছে, সেখানে মূলে ভাবা হয়েছে এরকম একটা প্রবলেম হচ্ছে, তাহলে ভাবা হলো, সব কিছু হলো, অবশেষে গিয়ে আমরা টার্গেট করলাম কৃষকের জমি, কৃষকের অ্যাক্টিভিটি, এগ্রিকালচার অ্যাক্টিভিটি, তার জন্য প্রয়োজন সব কিছু হলো। কিন্তু যিনারা এটা করছেন তিনারা যদি নিজেরা তাদের যে ব্যক্তিগত স্তরে যদি কনসাস থাকেন যে আমারও কিছু রোল আছে, আমি সরাসরি এগ্রিকালচার করি না, কিন্তু আমার রোল কি আছে না, আমি কিন্তু অবশ্যই চেষ্টা করলে পারি যে আমার প্লাস্টিকটাকে মাটিতে না ফেলে এক জায়গায় তুলে রাখা। আচ্ছা, সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা এটা কিন্তু আমি বন্ধ করতে পারি, এবং আমি মাদার আর্থকে কিছু রিটার্ন দিতে পারি ইন দ্যাট ফর্ম, যে আমার সবজি বা ফলের যে পিলগুলো সেগুলো। তো সেক্ষেত্রে একা একা ভাবা বেশ কঠিন, বা এটা এত বড় সমস্যা সমাধান করা একার পক্ষে সম্ভব নয়। কিন্তু আমি যদি একা না চেষ্টা করি, এরকম প্রত্যেকে যদি একা একা না ভাবে, তাহলে কিন্তু সম্মিলিতভাবে হবে না। তাহলে কৃষকের জমিতে আমি ফার্মারকে একটা ট্রেনিং দিচ্ছি, আমি একটা দায়িত্বপ্রাপ্ত এগ্রিকালচার ডিপার্টমেন্টে আছি, আমি ট্রেনিং দিচ্ছি কৃষককে। আমি যদি নিজেই একটুও না ফিল করি, না অ্যাওয়ার হই, এবং আমার যদি অ্যাক্টিভিটিতে মিনিমাম না কন্ট্রিবিউশন থাকে, তাহলে কি আমার কথাটা কৃষক কাজ করবে? বলা হবে, কৃষক শুনবেও। সেই কৃষক একটা ট্রেনিংয়ে আসলে, ট্রেনিংয়ে যদি খাওয়ার থাকে খাওয়ারও খাবে, পেন্সিল, খাতা ফাতা যেগুলো দেওয়া সেগুলো নিয়ে চলে যাবে, ইনপুট দিয়ে কিছু নিয়ে চলে যাবে, কিন্তু তার মধ্যে সেইটা মানে সঞ্চার হবে না, সচেতন ভাবটা সঞ্চারিত হবে না। আমার কথা এটাই যে আমি যদি কৃষকের মধ্যে এই ভাবটা সঞ্চারিত করতে চাই, তাহলে আমাকেও কিন্তু কিছু না কিছু করতে হবে। অ্যাজ এগ্রিকালচারিস্ট আমায় করতে হবে, অ্যাজ হাউস হোল্ডার আমাকেও ভাবতে হবে যে আমি, যারা যারা এটা শুনছেন, তারা যারা যারা করছে, তারা যদি ভাবেন যে হ্যাঁ আমি তো এটা করতেই পারি, আমি অ্যাটলিস্ট আমার নিজস্ব বাড়ির কাছে যে মাটিটা আছে তাই কিছু রিটার্নে দিতে পারি, আমি মাটি থেকে নিচ্ছি, রিটার্ন দিতে পারি। আচ্ছা, পশ্চিমবঙ্গ কৃষি সম্পন্ন জায়গা, আমাদের পশ্চিম মেদিনীপুরও তাই। তো এই জায়গায় পিএম প্রণাম কীভাবে কাজ করছে? পিএম প্রণাম এখানে সরকারি যে প্রজেক্টগুলো চলছে তার মধ্য দিয়ে কাজ হচ্ছে। তবে এই পিএম প্রণাম এইটা যেহেতু মানে তথাকথিত একটা ইমপ্লিমেন্টেশন স্কিম নয়, এটা সারের, ফার্টিলাইজারের যে সাবসিডি কমানো, এটা সরাসরি কৃষকরা বুঝতে পারবে তখনই যখন তার সারের এটা কমে যাবে, ফ্লোটা কমে যাবে। তো সেই হিসাবে পিএম প্রণামটা ইনডাইরেক্টলি কাজ করছে সবার পরে। আর ডাইরেক্টলি যেটা হচ্ছে, যারা এটা জানছে, গভর্নমেন্ট স্কিমে যখন ট্রেনিং হচ্ছে বা যখন ইনপুট ডিস্ট্রিবিউশন হচ্ছে, তখন আমরা এটাকে মাথায় রাখছি
এবং আমরা তাদের মধ্যে সঞ্চারিত করার চেষ্টা করছি, বলার চেষ্টা করছি, এবং তাদের হাতে নাতে করিয়ে দিয়ে বা মডেলগুলোকে দেখিয়ে দিয়ে আমরা এই প্রভাবটা আনার চেষ্টা করছি। কাজ হচ্ছে এটাতে, কিন্তু সেটা হয়তো কোথাও না কোথাও অল্প সংখ্যক জায়গার মধ্যে। তো পুরো ছড়িয়ে দেওয়ার জন্য এই স্কিমটাকে সেক্ষেত্রে কি ভূমিকা করণীয়? এইটা ঠিক মানে সরকারি যে চিন্তাভাবনা সেটা হয়তো একটু সময় লাগবে যে এটা ব্যাপকভাবে প্রচার করার জন্য। সেটা এখনো পর্যন্ত সরকারি স্কিমকে সেইভাবে এটা নিয়ে প্রচারের আলোয় আনা হয়নি, এটাকে প্রচারের আলোয় আনা হয়নি। তবে খুব তাড়াতাড়ি আনা হবে আমার বিশ্বাস, কারণ প্রত্যেকেই আমরা এটা জানি, অনুভব করছি যে আমাদের মাটিকে ঠিক রাখা, চাষের খরচ কমানো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট করার জন্য চেষ্টা করা দরকার। তো সেটা অবশ্যই সরকার থেকে একটা উদ্যোগ নেওয়া হবে, যাতে বিভিন্ন অফিসার্সদের মিটিংয়ে বা তাদের প্রচার করা, টিভি, টেলিভিশন, রেডিও এবং পেপারের মধ্য দিয়ে এগুলোকে বলা, তো নিশ্চয়ই এটা ব্যাপকভাবে প্রচার হবে। তবে এখনও সেটা সেভাবে আমার চোখে আসেনি। সেটা পশ্চিমবঙ্গের নিরিখে বলুন বা পশ্চিম মেদিনীপুরের নিরিখে বলুন, সেইভাবে প্রচার না হলে আমাদের প্রত্যন্ত যেই অঞ্চলগুলি আছে সেখানেও এই পিএম প্রণামের যে অ্যাওয়ারনেসটা সেভাবে যাচ্ছে না এবং সেইভাবে কাজ হচ্ছে না কোথাও না কোথাও। অ্যাওয়ারনেসটা হচ্ছে না বলে কাজ হচ্ছে না এটা ঠিক একেবারে, হয়তো অ্যাওয়ারনেস হলে আরও ভালো কাজ হতো, এটা আমরা ভাবতে পারি যে অ্যাওয়ারনেসটা হলে আরও ভালো কাজ হতো। তো এটা তো একটু সময় লাগবেই, কারণ দীর্ঘদিনের সমস্যা, তো দীর্ঘদিনের সমস্যা, ফলে একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে আমাদেরকে এই বিষয়টাতে। এবং এটা যেহেতু একটা সরকারের পলিসি নেওয়ার ব্যাপার থাকবে, তো সেক্ষেত্রে আমি একাই তো এটা ঠিক বলতে পারবো না যে সরকার পলিসিটা কবে নেবেন, কি করবেন। তবে আমরা আশাবাদী যে সরকার এটা নিয়ে নিশ্চয়ই পলিসি নেবেন এবং সেটা নিশ্চয়ই কার্যকরী হবে। আচ্ছা, পিএম প্রণামের আওতায় কি কি বিভিন্ন স্কিমের কথা বলা হয়েছে, তো এই প্রভাবে বা এই কাজটা করার জন্য আরও কতগুলি স্কিম রয়েছে বা হ্যাঁ, আচ্ছা, প্রথমত হচ্ছে গিয়ে ন্যাশনাল মিশন অন সাস্টেনেবল এগ্রিকালচার, তার আন্ডারে আছে যেমন ধরুন রেনফেড এরিয়া ডেভেলপমেন্ট আন্ডার ক্লাইমেট চেঞ্জ। সেক্ষেত্রে আমাদের এই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, এইগুলো যেতে হয় যে প্রায় 120 এরকম কাছাকাছি কৃষকদের নিয়ে তাদের 30,000 টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়, বিভিন্ন রকম ইনপুট তাদেরকে দেওয়া হয়। সেখানে ইন্টিগ্রেটেড ফার্মিং করা হয়, মাছ চাষ, পশুপালন, মৌমাছি পালন, মাশরুম কাল্টিভেশন এটসেট্রা করে তাদের মধ্যে এই করার চেষ্টা করা হচ্ছে। মানে একটা মানসিকতাতে একটা ইন্টিগ্রেশন আনার চেষ্টা করা, যে শুধুমাত্র একটাই চাষ করছি তা না, আরও কিছু করা হবে। এটা RADCC হলো। সয়েল হেলথ ম্যানেজমেন্ট আন্ডারে আমরা মাটির স্বাস্থ্য কার্ড তৈরি করা হচ্ছে, মাটি টেস্ট করা হচ্ছে এবং সেখানে বায়ো ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন করার জন্য ইনসেন্টিভ দেওয়া হচ্ছে। এরপরে PKVI বললাম, প্রধান পরম্পরাগত কিছু জন্য। আর হচ্ছে ভারতীয় কৃষি পদ্ধতি, মানে এটা এই যে ভারতীয় আগেকার দিনের যে কৃষি পদ্ধতি ছিল সেইগুলো নিয়ে একটা করা হয়েছে, স্কিম আছে। তারপর নর্থ ইস্টের ডেভেলপমেন্ট করার জন্য একটা স্কিম আছে শুধুমাত্র সেক্ষেত্রে। আর অর্গানিক ফার্মিং করার জন্য একটা স্কিম করা হয়েছে, অর্গানিক ফার্মিং করার জন্য করা হয়েছে। এবং আমাদের ন্যাশনাল অর্গানিক ফার্মিং সেন্টার যেটা হচ্ছে গাজিয়াবাদে আছে, সেখান থেকে এটা তার যে বিভিন্ন রকম অর্গানিক্যালি চাষ করার জন্য কি ধরনের প্রোটোকল হওয়া উচিত সেটা কিন্তু গাজিয়াবাদ থেকে তৈরি করা হচ্ছে। এটা সরকার এই অর্গানিক ফার্মিংয়ের উপরে গাজিয়াবাদের যে ইনস্টিটিউশন সেটা ভালো কাজ করছে। আর আমাদের স্টেট লেভেলেও কিন্তু বিভিন্ন যে ইনস্টিটিউশনগুলো আছে যে সেগুলোতে কিন্তু, যেমন ধরুন চুঁচুড়াতে রাইস স্টেশন আছে, বাঁকুড়াতে রাইস স্টেশন আছে, সেগুলোতে কিন্তু এগুলোর উপরে কাজ শুরু হয়েছে। তার মানে পিএম প্রণামের উদ্দেশ্যটাকে বিভিন্ন স্কিমের মধ্য দিয়ে আমরা কিন্তু উপলব্ধি করতে পারছি। বিভিন্ন স্কিমের মধ্য দিয়ে কাজ হচ্ছে, এগিয়ে চলেছে পিএম প্রণাম। এভাবেই এগিয়ে যাচ্ছে বিকশিত ভারতের দিকে আমাদের পিএম প্রণামের হাত ধরে আমাদের কৃষক বন্ধুরা। আজকের আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার, সঙ্গে থাকুন, শুনতে থাকুন 90.8 FM প্রচার তরঙ্গে বেতার বিদ্যাসাগর। বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়।
বন্ধু, এতক্ষণ শুনছিলেন 90.8 FM প্রচার তরঙ্গে বেতার বিদ্যাসাগর। শুনছিলেন বেতার বিদ্যাসাগরে কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। আর এই অনুষ্ঠানে অংশ নিতে চাইলে কিংবা এই অনুষ্ঠানে আলোচনা সংক্রান্ত কোনো প্রশ্ন যদি বন্ধুর থেকে থাকে, তাহলে চট করে সেই প্রশ্ন আমাদের কাছে পৌঁছেও দিতে পারেন। আমাদের ইউটিউবে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, কিংবা ফেসবুকেও আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, কিংবা মেসেজ করতে পারেন। সরাসরি আমাদের ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর 8116884995। আবারও বলছি 8116884995। আর যদি চিঠি লিখে আমাদের জানাতে চান কেমন লাগছে আপনাদের অনুষ্ঠান, কি নতুন বিষয় নিয়ে জানতে চাইছেন চাষাবাদ সম্পর্কে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, সেটাও লিখে জানাতে পারেন। আমাদের চিঠি লিখতে পারেন এই ঠিকানায়, বেতার বিদ্যাসাগর 90.8 FM, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, রাঙামাটি, মেদিনীপুর 721102। এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি, কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।